কেমন আছেন জাকিয়া? বাকিরা সবাই আসতে বলেন সবাইকে। আসসালামু আলাইকুম ম্যাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি, আবার আপনাদেরকে পেয়ে আমি খুব আনন্দিত। ম্যাম, আল্লাহর কাছে দোয়া করে আমরা আনছি যে আপনাকে। তাই নাকি? ইয়েস ম্যাম। তারা তো না আপনি আছেন আবারও। আসসালামু আলাইকুম ম্যাম, আবারও। হ্যাঁ, ওটাই তো দেখছি। আপনাকে আবার পাবো আমি ভাবিনি। জি ম্যাম, দুইবার পাওয়া হয়ে গেল এক সেমেস্টারে। হ্যাঁ, একদম ডাবল ধামাকা। বাকিদের আসতে বলেন, ইয়ে নাই? আমাদের জান্নাতুল, রিহান, আর আমাদের সজীব কই? আচ্ছা ম্যাম, আমি জানিয়ে দিচ্ছি, আসবে হ্যাঁ, জানিয়ে ইনশাল্লাহ। দেন। জাস্ট আমরা 5 মিনিট ওয়েট করি সবাই। ধীরে আস্তে আমরা শুরু করছি, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে। আমাদের কোর্সের নামটা কি? 17th সেঞ্চুরি প্রোজ এন্ড ড্রামা ম্যাম। সো আমরা এখন সুন্দর করে দেখব প্রোস অ্যান্ড ড্রামা। প্রোস মানে কি? ক্যান এনিওয়ান টেল মি দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড প্রোস? আর প্রোসটা কি, ড্রামা থেকে ডিফারেন্ট কিভাবে? ম্যাম, আবার বলবো? হ্যাঁ, বলেন। ম্যাম, প্রোজে হচ্ছে ডায়ালগস থাকে, আই মিন সরি, ড্রামাতে ডায়ালগস থাকে, প্রোজে ডায়ালগ থাকে না। ইয়েস। আর ড্রামা হচ্ছে স্টেজের সবার সামনে পারফর্ম করে থাকা হয়। ওকে, গুড। আমরা আগে এই দুটো ডেফিনেশন নিয়েই কাজ করব, কারণ এটা আমাদের জানতে হবে হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্সেস। তাহলে আমাদের জন্য ইজি হবে। ওকে। আমি একটা শেয়ার করেছি আপনাদের সাথে, এটা একটু দেখে নেন তো কি বুঝতেছেন।
আমরা দেখতে পাচ্ছি প্রোস হলো অর্ডিনারি রিটেন অথবা স্পোকেন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আর ড্রামা হলো সাধারণত একটা স্ক্রিপ্ট থাকে, ডায়ালগ থাকে, স্টেজ ডিরেকশনস থাকে, যেখানে অ্যাক্টিং করে মানুষকে একটা নাটককে দেখানো হয়। প্রোস হলো প্রাইভেট রিডিং এর জিনিস, যেখানে ন্যারেটিভ বা একটা কাহিনী কাহিনী অনেক সময় হতে পারে, অথবা যে কোনো একটা ঘটনা নিয়ে কাজ করা হতে পারে। আর ড্রামা হচ্ছে বেসিক্যালি পারফরমেন্সের জন্য, ঠিক আছে, যেখানে একটা গল্প একটা স্টেজে পারফর্ম করে দেখানো হয়। তার মানে বুঝতেছেন, প্রোস হলো বেসিক্যালি রিটেন অথবা স্পোকেন ল্যাঙ্গুয়েজে ইউজ হয়, ড্রামা হলো স্ক্রিপ্ট রিটেন, ঠিক আছে? সাধারণত আমরা যদি ভালো করে দেখি, প্রোস হইলো সেন্টেন্স আর প্যারাগ্রাফ নিয়ে হয় এবং ন্যাচারাল গ্রামাটিক্যাল স্ট্রাকচার থাকে প্রোসে। আর প্রোজের পারপাস হচ্ছে ন্যারেট করা, কোনো কিছু বর্ণনা করা, এক্সপ্লেইন করা, ডেসক্রাইব করা, এবং যেটা পড়া হবে প্রাইভেটলি, ঠিক আছে? কন্টেন্ট মানে তো বুঝতেছেন, প্রোজের কন্টেন্ট বা প্রোজ যেসব নিয়ে যে কিছু নিয়ে কাজ করা হয়, সেখানে নভেল নিয়ে কাজ করা হতে পারে, গল্প নিয়ে, এসে রাইটিং অথবা লেটার রাইটিং। সাধারণত খুব একটা রাইম স্ট্রাকচার ফলো কবিতার মতো প্রোজে থাকে না, ওকে? আর ড্রামার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টারের নাম, ডায়ালগ, স্টেজ ডিরেকশন এইসব নিয়ে কাজ করা হয়। আর ড্রামা হলো পারফর্মড ফর দ্য অডিয়েন্স, এবং এখানে অ্যাকশন, যে কোনো কাজকর্ম এবং স্পিচ, কথা বলা, সবকিছুর মাধ্যমে একটা গল্পকে এক্সপ্লেন করা হয়। ড্রামার কন্টেন্ট হচ্ছে গান বাজনা, থিওরিটিক্যাল অন্য যেসব মানে ইউজ করা যায় সেগুলো সবকিছু। ড্রামার স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্ট থাকে, সিন থাকে, যাতে টেনশন বিল্ড আপ হয়, ইন্টারেস্ট বিল্ড আপ হয়, এক্সপোজিশন, রাইজিং অ্যাকশন থাকে, ক্লাইম্যাক্স থাকে, ফলিং অ্যাকশন থাকে, রেজলিউশন থাকে। মানে একটা নাটক যে উপরে যায়, ফেটেক্স পিরামিড, যেটা নাটকটাতে টেনশন বিল্ড আপ ক্লাইম্যাক্সে চলে যায়, তারপরে শেষের দিকে চলে আসে। এখন এদের ভিতরে ডিস্টিংশন অথবা ডিফারেন্স যেগুলো, সেটা হলো এক, প্রোস হলো ফর রিডিং, ড্রামা ইজ ফর পারফরমেন্স। প্রোস সাধারণত ইন্টারনাল থট অথবা ডিটেল ডেসক্রিপশনে যায়, ড্রামা এই না যে কোনো কিছুকে ডায়ালগ এবং অ্যাকশন কাজকর্মের মাধ্যমে বুঝাই দেয়। প্রোস সাধারণত পার্সোনাল অথবা ইমাজিনেটিভ এক্সপিরিয়েন্স তৈরি করে। আর ড্রামার ক্ষেত্রে আমরা দেখি ভিজুয়াল, যেটা দেখা যায়, অথবা অডিটরি, যেটা শোনা যায়, এইসব এক্সপিরিয়েন্স অডিয়েন্সের ক্ষেত্রে হয়। তার মানে অডিয়েন্স এক্সপিরিয়েন্স দুটোর ক্ষেত্রে ডিফারেন্ট হইতেছে, ন্যারেটিভ এলিমেন্টস গুলো আলাদা রকম। এবং প্রোস হলো মোর রিডিং বেসড, ড্রামা ইজ মোর পারফরমেন্স বেসড। সবাই কি বুঝতে পারছেন? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। খুবই সোজা লাগছে। ইয়েস ম্যাম। আচ্ছা, আমাদের যে ফার্স্ট রাইটার যাকে নিয়ে আমরা আসলে কাজ করতেছি, সে হলো ফ্রান্সিস বেকন। আপনাদের কি গ্রুপের মধ্যে কোনো ডে ব্যাচের ছবি পাইছেন আপনারা সিলেবাস নিয়ে? নো মিস। একটা ম্যাম। আছে, দেখেন তো। ও, ডে ব্যাচে এটা অ্যাডই করে নাই, খুবই দুষ্টু এরা। ফ্রান্সিস বেকন আমাদের রাইটার, তো আজকে আমরা ফ্রান্সিস বেকনের ব্যাপারে মানুষজন কারা কি বলতেছে সেটা একটু শুনবো, ঠিক আছে? যেটা আপনাদের মানে আমাদের একটা নোট থাকতে পারে পরীক্ষায়, রাইট অন ফ্রান্সিস বেকন, অথবা 5 মার্কসের থাকতে পারে। সো আমরা ফ্রান্সিস বেকনের ব্যাপারটাকে দেখবো। ফ্রান্সিস বেকনের আগে কিছু করছিলেন আপনারা? কোনো কিছু পড়ছিলেন কোনো সময়, কোনো জায়গায়, কোনো ইয়েতে? অফ স্টাডিজ একটা ছিল ম্যাম, প্রোজ। রোজ, ওকে। আপনাদের আমি লিংক শেয়ার করে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনারা এখান থেকে একটু একটা ভিডিও দেখে নেন। ম্যাম আমাদের কি ডে আর ইভিনিং সেম একটা গ্রুপ সেম, হবে হ্যাঁ মানে? সেম, সেম গ্রুপে রাখলাম, কারণ আমাদের ইভিনিং স্টুডেন্ট কম এই ব্যাচে। ওকে ম্যাম।
এটা হ্যান্ডেল আপনাদের কোনো নোট যেটা ডে ব্যাচে দেওয়া হয় একই তো সিলেবাস, ঠিক না? তো আমি সবসময় একসাথেই রেখে দিই। আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন? তাহলে এটা ঠিক মতো আসেনি। নো ম্যাম। আচ্ছা, একটু ঝামেলা করতেছে। আচ্ছা, এটাই আমি আপনাদেরকে দিয়ে দিই। আপনাদের একটা ভিডিও আমি শেয়ার করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওটা একটু দেখে নেন, ঠিক আছে? এটাই আমরা বেসিক্যালি দেখতে চাচ্ছিলাম, কিন্তু এটা কেন যেন ভালোভাবে আসেই নাই। এটা একটু বাংলায় ওকে ম্যাম। ভিডিওটা। হ্যাঁ, বাংলায় ভিডিও আমাদের। ম্যাম আমরা কি আবার অফ স্টাডিজ করবো? হ্যাঁ, অফিস স্টাডিজ আপনারা পড়ছেন, এই ব্যাচের অন্যরা পড়ে নাই। সবাই পড়ছেন? নো ম্যাম। এই যে বাকিরা তো পড়েনি। ইউটিউবে একটা ভিডিও দিয়ে দিয়েছি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ইউটিউবের একটা ভিডিও, সেটা একটু দেখে নেন। তোমাকে কেউ একজন কোন একটা বইয়ের নাম উল্লেখ করে বলল যে এই বইটা অনেক ভালো, আর তুমিও করলা কি, বইটা না পড়েই আর অন্য সবাইকে একই পরামর্শ দিলা যে হ্যাঁ এই বইটা অনেক ভালো অনেক ভালো। নো, অ্যাকচুয়ালি কেউ তোমাকে বলেছে এইটা খুব ভালো কথা, বাট কি করা উচিত তোমার? বইটা নিজে পড়ে যে হ্যাঁ সত্যিকারের বইটা অনেক ভালো, কিছু তথ্য দিয়েছে, অনেক ভালো কথা বলেছে, বা তোমার কাছে অনেক ভালো লেগেছে, দেন তুমি কাউকে অ্যাডভাইস করো যে হ্যাঁ বইটা অনেক ভালো। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আজকের ক্লাসে অফ স্টাডিজ বাই স্যার ফ্রান্সিস বেকন নিয়ে আলোচনা করি। তোমরা নর্মালি জানো যে আমাদের স্যার ফ্রান্সিস বেকন কি করেছিলেন।
তার লেখা প্রত্যেকটাই স্টার্ট করতেন অফ দিয়ে, দ্যাট মিনস অ্যাবাউট স্টাডিজ, হ্যাঁ, যে পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে কেন পড়বো আমরা, পড়া ওয়াই ইটস ইম্পর্টেন্ট, এটা এত গুরুত্বপূর্ণ কেন, তাই না, এটা নিয়েই উনি আলোচনা করেছেন অফ স্টাডিজে। তো অফ স্টাডিজ তোমাদের কাছে মনে হতে পারে যেটা অনেক হার্ড, তেমন আমি কোনো কি পাচ্ছি না, রোমান্টিক কোনো কিছু পাচ্ছি না, একদম নিরস মনে হচ্ছে, আসলে কিন্তু তা না। এর মধ্যে তোমার যে কোটেশন গুলো রয়েছে একটু দাঁত ভেঙে যায় অনেক সময় মনে হয় পড়তে, বাট তুমি যদি একটু ভালো করে বুঝো তো দেখবা যে এটা অনেক মজার। তো অফ স্টাডি যে অ্যাকচুয়ালি ফ্রান্সিস বেকন যেটা করেছেন অফ দিয়ে যেগুলোই শুরু করেছেন, যেমন তোমার অফ রিভেঞ্জ, অফ ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফ, এগুলো প্রত্যেকটা অফ দিয়ে শুরু করেছেন যেগুলো, এখানে দেখবা যে সেজিস্টার পজিটিভ এবং নেগেটিভ উভয় সাইডই উনি কিন্তু উল্লেখ করেছেন। খুব ভালো একটা কথা যে কোনো একটা জিনিস অনলি নট পজিটিভ বা নেগেটিভ উল্লেখ করেছেন এমনটা না। তো দেখো উনি স্টাডিজ খুব বড় একটা টেক্সট না, কিন্তু এটা খুব ছোট একটা টেক্সট, এবং এর মধ্যে যে একদম মোস্ট ইম্পর্টেন্ট কোটেশন গুলো রয়েছে যেটার বেসিকেই তুমি, যেটার উপর বেসিস করেই তুমি কি করতে পারো, স্টাডিজটা একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসতে পারো, সেগুলো আমরা উল্লেখ করেছি। তো দেখো ফ্রান্সিস বেকন কি বলছেন, স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, তাহলে তুমি যদি পড়াশোনা করে, পড়াটা তোমাকে একটা কি করে, মানুষ কেন পড়ে, ফর ডিলাইট, আনন্দের জন্য, কারণ আজকাল তোমার হাতে কি রয়েছে, মোবাইল, ফেসবুক, টুইটার, ইউটিউব সব কিছু রয়েছে, তোমার টাইম স্পেন্ড করার মতো অনেক টাইম, তাই না, মানে তুমি টাইমই পাচ্ছ না যে কি করে ফেসবুক থেকে বের হবে। এটা তো প্রাণ আচার, আমাকে ঠিক যেন ঘরের আছে প্রাণ আচার, বা একটু লিজার টাইম কাটাবে, বাট আগের সময়, আজ থেকে 400 বছর আগে ফ্রান্সিস বেকন চিন্তা করেছেন, দেখো যে ওই সময় কিন্তু মানুষের হাতে এমন কোনো ডিভাইস ছিল না, তো লিজার টাইমটা সে কি করবে, কাটাবে, তখন দেখা গেছে যে ফর ডিলাইট কি করেছে, মানুষ বই পড়েছে, তাই না, এখনো সেটা থাকা উচিত। এবং বলছে ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি, আসলে তুমি যদি পড়ো এটা কি করে, আমাদের আনন্দ দেয়। অর্নামেন্ট বলতে, আচ্ছা তুমি একটা গয়না যদি পড়ো, গয়নাটা কেন পড়ো, একটু মনের প্রফুল্লতার জন্য, সৌন্দর্যের জন্য, তাহলে তুমি যখন স্টাডি করবে, পড়াশোনা করবে, এটা হলেও কিন্তু একটি কি রয়েছে, সৌন্দর্য রয়েছে, তোমাকে একটা সুন্দর দিক এনে দিবে। অ্যান্ড ফর অ্যাবিলিটি, তুমি যে অন্যের চেয়ে এক্সেপশনাল, নিজেকে একটু সুন্দর করে প্রেজেন্ট করবা, এটা তোমার মধ্যে তাহলে ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে গিয়ে আমি তেমনটা বই পড়িনি, আমি ভালো বই পড়িনি, আমার জ্ঞান কম, এবং তুমি অনেক ভালো করে বই পড়েছো, অনেক জ্ঞান অন্বেষণ করেছো, যার ফলে ইউ আর দ্য এক্সেপশনাল, ফর ইউর অ্যাবিলিটি, তোমার সক্ষমতার জন্য অবশ্যই তোমাকে বই পড়তে হবে। বই না পড়লে তো আর তোমার মানে আরেকজন যত বই পড়েছে তার যত জ্ঞান বেড়েছে, তোমার তো এমনি এমনি এত জ্ঞান বাড়বে না, তাই না। আবার উনি আরেকটা কি বলছেন দেখো, যে টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ, স্লথ বলতে কিন্তু স্লো। আবার বলছেন যে তুমি যদি প্রচুর সময় কি করো, পড়াশোনায় ব্যয় করো, এটা একটা অলসতা। যে তুমি দেখা গেছে যে কি, আমি বই পড়লে অনেক চেয়ে এক্সেপশনাল হবো, তাহলে এখন আমি কি করবো, সব কাজ ফেলে দিয়ে একদম তুমি মর্নিং টু নাইট কি করছো, বই পড়ছো, নাইট টু মর্নিং আবারও বই পড়ছো, তাহলে এটা এতটা না। উনি বলছেন যে টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ ওয়ার্ক, মানে তুমি যদি বইয়ে অলওয়েজ টাইম দিয়ে দাও, তোমার অনেক অভিজ্ঞতার প্রয়োজন আছে, নট অনলি বুক, তুমি শুধু বই পড়বা তা না, তোমাকে কিছু চলাফেরা, তোমার হচ্ছে সোশ্যালিটি থেকে, তোমার নেচার থেকে তোমাকে অনেক কিছু শেখার রয়েছে, এই জন্য অনেক বেশি মাত্রাতিরিক্ত কি করতে হবে না, বই পড়তে হবে না। দেন বলছেন যে টু ইউজ দেন টু মাচ ফর অর্নামেন্ট ইজ অ্যাফেক্টেশন, ফর অর্নামেন্ট বলতে এখানে বোঝাচ্ছে তুমি যদি একটু নিজেকে সুন্দর প্রেজেন্ট করতে চাও, সুন্দর সাবলীল হতে চাও, তাহলে কি হবে, তুমি এগুলোকে ইউজ করতে পারো, মানে একটা অ্যাট্রাকটিভ কোনো কিছুর জন্য অ্যাজ এ অর্নামেন্ট তুমি ইউজ করতে পারো। আবার টু মেক জাজমেন্ট হোলি বাই দেয়ার রুলস ইজ দ্য হিউমার অফ এ স্কলার, ইয়েস, তুমি যখন বেশি বই পড়বে, মানে তোমার যখন বইয়ের জ্ঞানটা থাকবে, তুমি একজন বিচারক, তাহলে তোমার এখানে বিচার কার্যটা অনেকটা বিজ্ঞ হবে। বাট নট অনলি বুক, তোমাকে শুধু বই পড়তে হবে এমনটা না, তোমাকে অবশ্যই তোমার সমাজ, তোমার পরিবেশ থেকে জ্ঞান অর্জন করতে হবে। উনি আরো একটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়েছে যে crafty man contains studies, simple man admire and wise man use them, আসলে এখানে দেখা গেছে যে কোনো কোনো
মানে সেম মিনিং ওয়ার্ড গুলো ছুটে গেছে, তোমরা অ্যাকিউরেট বই থেকে যে কোটেশন রয়েছে সেখান থেকে উল্লেখ করবে। এবং অবস্টাডিজ লেখার সময় উত্তরগুলো যখন তুমি লিখছো অবশ্যই অবশ্যই এই কোটেশন গুলো উল্লেখ করবে, এবং অন্তত এই 5-6টা কোট তুমি তো মুখস্থ করবেই, না হলে কিন্তু একটা ভালো নাম্বার তুমি এক্সপেক্ট করতে পারো না। তো যারা দেখো যে ক্রাফটিম্যান কি করে, কন্টেন্ট স্টাডিজ, হ্যাঁ, যারা কৌশলী তারা দেখা গেছে যে আহ পড়াশোনাটা একটু কৌশলে করে, বাট যারা সিম্পল ম্যান, যারা হচ্ছে মানে সাধারণ মানুষ, তারা কি করে, অ্যাডমায়ার করে যে হ্যাঁ দেখো না যে গ্রামের সহজ সরল মানুষগুলো যারা পড়ে তারা কি খুব বেশি মূল্যায়ন করে, যে না পড়লে আসলে অনেক মানে পড়ার মধ্যে অনেক একটা তফাৎ রয়েছে যারা না পড়েছে তাদের সাথে। বাট ওয়াইজ ম্যান কি করে, ইউজ দেম, যারা জ্ঞানী তারা তাদের এই পড়াটাকে কি করে, এটা তো প্রাণ আচার, মানে ঠিক যেন ঘরের আছে প্রাণ আচার। Pakistan, Zindabad! Annyeong everyone. It was a warm evening in Lahore, but my heart was even warmer because I was headed to something truly special, the Korea-Pakistan Cultural Night, organized by the Korean Embassy, right inside the Royal Kitchen of Lahore Fort, a UNESCO World Heritage Site. Now, those who follow me know Lahore Fort is my place. I have walked its historic walls so many times, and every visit reminds me of our deep history as Pakistanis. But tonight felt different. This time, our history was coming together with Korean culture in a magical celebration. I felt proud, happy, and honestly honored that such an event was happening here, respecting and showcasing the legacies of both nations. As we entered the fort, two young Korean teens welcomed us with the brightest smiles and handed us pamphlets filled with details about the performances and the program. They were so polite and friendly, I could already feel the warmth of Korean hospitality. Next, we were served chilled traditional Korean drinks. There was Korean ginger tea, a bit tangy and refreshing, and shake, the sweet rice drink that প্রয়োজনে ইউজ করে। সে যখন সমাজে চলাফেরা করছে, তার ক্ষেত্র বিশেষ, তার যে কোনো সিচুয়েশনে তিনি তার হচ্ছে গিয়ে পড়ার ফলে যে জ্ঞানটা লব্ধ করেছেন সেটা কি করেন, ইউজ করেন। আরো একটা দারুণ কোটেশন দেখো যে সাম বুকস আর টু বি টেস্টেড। এইবার আমি প্রথমেই যেটা বলেছিলাম যে তোমাকে একজন কেউ বললো যে বইটা খুব ভালো, আর তুমিও বলছো যে হ্যাঁ ভালো, নো, তুমি আগে সেটা পড়ে দেখো, বুঝে দেখো, যদি সত্যি ভালো মনে হয় তাহলে তুমি ভালো বলবে। এবার দেখো যে সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু কিছু বই রয়েছে যেগুলো নর্মালি আমরা কি করি, টেস্ট করতে পারি। মানে আচ্ছা দেখি তো বইটা পড়েই দেখি কেমন হয়, মানে তুমি একটু হ্যাঁ, দেখা গেছে গিয়ে তুমি কি তোমার একাডেমিক যে বইগুলো থাকে সেগুলো তোমার ভালো না লাগলেও কি করো, তুমি পড়তে হবে তো হবে তো হবেই, কারণ আমাকে পাস করতে হবে। আবার কিছু কিছু বই থাকে আচ্ছা একটু জ্ঞান অন্বেষণের জন্য, একটু জানার জন্য আমরা পড়ি। এই যে বিভিন্ন ধাপ থাকে না, আমার তোমাকে অলওয়েজ সব বই যে পড়তে হবে বা সব বই তুমি খুব আনন্দে পড়ো এমনটা না, হ্যাঁ। তো বলছে সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু কিছু বই আমরা কি করি, টেস্ট করি, মানে একটা স্বাদ নিই, একটু পড়ে দেখি। আদার্স টু বি স্যালোড, এবং আমরা অন্য কিছু বইগুলো একটু ভাষা ভাষা পড়ি। দেখা যাচ্ছে যে একটু দ্রুত টাইমের মধ্যে, মানে আমি দেখা যাচ্ছে খুব মনোযোগ দিচ্ছি না, বাট একটু স্কিমিং করে যাচ্ছি। আবার রয়েছে অ্যান্ড সাম ফিউ টু বি স্টিউড অ্যান্ড ডাইজেস্টেড, এবং কিছু কি করতে হয়, স্টিউড বলতে না, চিবিয়ে খেতে হয়, অ্যান্ড ডাইজেস্ট হজম করতে হয়। দেখা গেছে যে তোমার কিছু মনে করো ম্যাথ বা ফিজিক্স, এখানে যে সূত্রগুলো রয়েছে সেগুলোকে তোমাকে কি করতে হবে, ইংলিশেরও কিছু রুলস রয়েছে যেটা অনেকেই করে কি একদম চিউড অ্যান্ড ডাইজেস্টেড, তোমাকে একদম চিবিয়ে খেতে হবে এবং ডাইজেস্ট করতে হবে, কোনো উপায় নাই না করে। হ্যাঁ, আমার খুব হার্ড অ্যান্ড ফাস্ট রুলস যেটাকে আমরা বলি, ধরা বাঁধা নিয়ম, তোমার এটা করাই লাগবে। দেন খুবই দারুণ আরো একটা কোটেশন হচ্ছে রিডিং মেক আ ফুল ম্যান। তাহলে এর আগেরটা কি বললো, অ্যাকচুয়ালি এখানে আমাদেরকে ফ্রান্সিস বেকন বলতে চাইলেন যে তুমি মানে কোন ধরনের বই কিভাবে পড়বা, সব বই যে তুমি একই রকম হারেই পড়বা তা না, মানে বই পড়ার যে ভ্যারিয়েশনটা সেটা বুঝিয়েছেন। দেন বলছেন যে রিডিং মেক আ ফুল ম্যান, রিডিং পড়াশোনা করলে কি হবে, তুমি একটা পূর্ণ মানুষ হবে, হ্যাঁ, যে যে পড়ে সে একজন পূর্ণ মানুষ। বাট একটু মজার বিষয় হচ্ছে কনফারেন্স আর রেডি ম্যান,
তুমি যদি মানে বিভিন্ন আলোচনায় অংশ নিতে চাও, দেন তোমার কিছু রেডিও থাকতে হবে। মানে তুমি যখন পড়ে সেটা কি করতে পারো, আলাপ আলোচনা নিয়ে যেতে পারো, দেন তুমি একজন কি হতে পারো, মানে রেডিও সম্পূর্ণ একজন মানুষ হতে পারো, and writing an exact man. তুমি যদি লিখো তাহলে সত্যি তুমি একটা পারফেক্ট মানুষ হতে পারবে। দেখা গেছে যে বলতে তো আমরা অনেক কথা পারি, বাট একটু গুছিয়ে লেখার বেলায় কিন্তু আমরা অনেক পারি না। তাহলে নর্মালি আমরা পড়তে সবাই পারি, তাহলে তুমি যখন পড়তেই পারলা অনলি, তখন কি ফুল ম্যাথ একটা পূর্ণ মানুষ। বাট তুমি যখন আরো সেটাকে কি করতে পারছো, কনফারেন্সে যেতে পারছো, সেটা বলতে পারছো, মানুষকে বোঝাতে পারছো, দেন ইউ আর দ্য উইটি পারসন। হ্যাঁ, এবং রয়েছে কি তুমি পারফেক্ট হতে চাও, তাহলে দেন ইউ হ্যাভ টু রাইট। এই জন্য রাইটিং কি করছে, এক্সাক্ট ম্যান করছে। এবং লাস্ট ওয়ান তোমাকে যেটা মনে রাখতে হবে যে হিস্ট্রি মেক মেন ওয়াইজ। তোমার কোন ধরনের বইগুলোতে কোন জ্ঞান পাই? আমরা যদি ইতিহাস পড়ি, ইতিহাস পড়লে আমরা অনেক জ্ঞানী হই। দেখো যারা পোয়েটস তারা কি হয়ে যায়, অনেক বেশি উইটি হয়। যারা কবি তারা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ধরো যে একটা প্রেজেন্টেশন দিতে হবে, তাহলে তাদের ভাষাগুলো, তাদের প্রেজেন্টেশন অন্যদের চেয়ে এমনিতে এক্সেপশনাল হয়ে যায়, আলাদা হয়ে যায়, তাই না? কারণ তারা অনেক বেশি উইটি হয়। যারা ম্যাথ জানে তারা অনেক বেশি সাবটেল, বলতে এখানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে অনেক শার্প, অনেক তীক্ষ্ণ মেধা সম্পন্ন হয়। যারা ম্যাথ পারে, মানে তোমার হচ্ছে সাহিত্য এবং ম্যাথের মধ্যে একটা বিশাল ফারাক রয়েছে, কিন্তু হ্যাঁ আবার রয়েছে যদি তুমি ফিলোসফি পড়তে পারো, ফিলোসফি যারা পড়ে তারা কি হয়, অনেক বেশি লজিক্যাল হয়। এবং রয়েছে রেটরিক পড়লে তোমার হচ্ছে কন্টেন্ট হয়। হ্যাঁ, তো তুমি দেখা গেছে যে তোমার বিভিন্ন কাব্যিক জ্ঞান রয়েছে, তাহলে তো তুমি এমনিতেই অন্যের চেয়ে একটা দারুণ প্রেজেন্টেশন করবাই, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, অ্যাকচুয়ালি অফিস স্টাডিজে ফ্রান্সিস বেকন আরো উল্লেখ করতে চেয়েছেন যে যেমন ধরো বিভিন্ন এক্সারসাইজ বা ব্যায়ামের সঙ্গে কি রয়েছে, মানুষের একটা সম্পর্ক রয়েছে না, যে তুমি যদি হাঁটো, হাঁটলে কি হবে, তোমার হচ্ছে যেমন শরীর ভালো থাকবে, যেমন ব্রেন ভালো থাকবে। যেমন বলা হয় যে তোমার সাইকেল চালালে কোন ধরনের জিনিস ভালো থাকে, তুমি যখন নামাজে যাচ্ছ, সিজদা করছো, এখন তোর মাথার যে রক্তটা সেটা ঠিকঠাক চলাচল করে, এই যে একটা ব্যায়াম হয়ে যায় না। এইরকম এক একটা জিনিস কি করে, তোমার এক এক রকম এক্সারসাইজ এক একটা অসুখ দূর করার ক্ষেত্রে কাজ করে। তেমনই বই পড়লে, বইও কি করে, মানে এক এক রকম বই তোমাকে এক এক রকম দিক, তুমি যেমন হিস্ট্রি বই পড়ছো তখন তুমি অনেক জ্ঞানী হয়ে যাচ্ছ। তুমি যদি অনেক তীক্ষ্ণ হতে চাও, তুমি যদি, তখন কি করতে হবে, তোমাকে অঙ্ক করতে হবে। এখন দেখা গেছে তোমার একটু মন খারাপ, তুমি একটু রিল্যাক্স পেতে চাচ্ছ, তখন তুমি একটা নোবেল পড়ো, তাই না? তুমি একটা সাহিত্যের যেমন একটা বই পড়ো। এখন তোমার এমনিতেই মন খারাপ, এখন তুমি কেমিস্ট্রি, ফিজিক্স, তুমি ম্যাথ নিয়ে বসলা, তাহলে দেখা যাবে তোমার মেজাজটা আরো বেশি খারাপ হয়ে যাবে। ফ্রান্সিস বেকন কিন্তু আসলে অফিস স্টাডিজে এই কথাগুলো বোঝাতে চেয়েছেন যে কখন কোন সময়ে কোন ধরনের বইগুলো তুমি কতটুকু পড়বা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ। এটা তো প্রাণ আচার, আমাকে ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। পাতা সাদা আসছে। হ্যাঁ, মোটামুটি তো ফ্রান্সিস বেকনটা দেখলেন। ফ্রান্সিস বেকনের অফিস স্টাডিজ আপনারা আগেও দেখছেন, খুবই সোজা। আর আপনাদের আমি লিঙ্কও শেয়ার করে দিছি, যেটা আমি শেয়ার করেছি সেটা একটু দেখে নেবেন সবাই, ঠিক আছে? আজকে তো যাকে মাঝখানে মনে হয় সাজ্জাদ আসছিল, ঠিক না? ইয়েস ম্যাম। সাজ্জাদের লাইনে কি হয়েছে?
ম্যাম হয়তো বাইরে আছে, নেটওয়ার্কের সমস্যা হতে পারে ম্যাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হতে পারে। এই যে সাজ্জাদ, হ্যাঁ। আপনাদের এখন কাজ হবে অফিস স্টাইলসটা ভালো করে একটু দেখা। আমি অ্যাটেন্ডেন্সটা তাহলে নিয়ে নিই। আজকে আমাদের জাকিয়া আছে, ইমরান আছে, তারানা আছে, আর সাজ্জাদ আছে। আহ জান্নাতুল রিহান বাদে সবাই আছে। সবাই তাহলে ভালো থাকেন, খুশি থাকেন। নেক্সট ক্লাসে আমরা সেটা অফিস স্টাইলিশটা দেখে নিলাম। নেক্সট ক্লাসে উইল বি ডিলিং উইথ আদার রাইটিংস, ঠিক আছে, অফ ফ্রেন্ডশিপ, এটা নিয়ে, এগুলো নিয়ে আমরা কাজ করবো, ঠিক আছে। ওকে ম্যাম। ওকে, সালাম ভালো আলাইকুম। থাকেন, হ্যাঁ, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ভালো থাকেন সবাই, খোদা হাফেজ।